একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা আমরা আগের দিন শঙ্করায়ন নিয়ে আলোচনা করেছি। আজকের ভিডিওটা ভালো করে তোমরা ফলো করো, দেখবে এর মধ্যে আমরা একটা নতুন জিনিস নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। সেই নতুন টপিকটির নাম হচ্ছে পোলারিটি বা ধ্রুবীয়তা। পোলারিটি বা ধ্রুবীয়তা, ভালো করে ফলো করো। এই পোলারিটি বা ধ্রুবীয়তা, দেখো আমি তোরা হাইড্রোজেন অণু নিয়ে আলোচনা করছি। হাইড্রোজেন অণু মানে হাইড্রোজেনের মধ্যে এইরকম বন্ডিং আছে তো নাকি? একটা বন্ধন গঠনের জন্য ন্যূনতম কটা ইলেকট্রন লাগে? এই দুটো ইলেকট্রনের একটা এ হাইড্রোজেন দিয়েছে আর একটা এই হাইড্রোজেন দিয়েছে। তাহলে এই বন্ডিং পেয়ার অফ ইলেকট্রনটা কোন পরমাণুটা নিজের দিকে টানবে? কেউ টানতে পারবে না, কারণ দুজন একই পরমাণু সমশক্তি সম্পন্ন। আর এখানে দেখো আর একটা লিখছি, দেখো এই সিএল, এখানেও বন্ডিং পেয়ার অফ ইলেকট্রন কে কে দিয়েছে? একটা হাইড্রোজেন দিয়েছে আর একটা ক্লোরিন দিয়েছে। তাহলে এই বন্ডিং পেয়ার অফ ইলেকট্রন কে কার নিজের দিকে টানবে? না যার ইলেকট্রন নেগেটিভিটি বেশি। কার বেশি? ক্লোরিন। তাহলে এই বন্ডিং পেয়ার অফ ইলেকট্রনটা ক্লোরিনটার নিজের দিকে টানবে। আমি এইখানে কতগুলো জিনিস টার্ম আমি ইউজ করছি, দেখো এই বন্ডিং পেয়ার অফ ইলেকট্রনটা কিছুটা হলেও কার দিকে সরে যাবে? তাহলে ক্লোরিন হয়ে যাবে সামান্য নেগেটিভ আধান, ডেল মাইনাস। ডেল মিনস খুব সামান্য, এখান থেকে সরে যাচ্ছে মানে হয়ে যাচ্ছে সামান্য পজিটিভ আধান, ডেল প্লাস। তাহলে এই যৌগটা দুই বিপরীত প্রান্তে দুটো বিপরীত আধান বা দুটো বিপরীত পোল বর্তমান, একটা পজিটিভ পোল একটা নেগেটিভ পোল। এই জন্য এই যৌগটাকে আমরা বলছি ধ্রুবীয়। এই ঘটনাটাকে বলছি ধ্রুবীয়তা, পোলারিটি। যৌগটা হচ্ছে পোলার যৌগ। আমি কি একটা সিদ্ধান্তে আসতে পারি H2 একটা মৌলিক অণু না যৌগিক অণু? HCl মৌলিক অণু না যৌগিক অণু? তাহলে আমি সিদ্ধান্ত করতে পারি মৌলিক অণুরা অধ্রুবীয়, নন পোলার, যৌগিক অণুরা পোলার বা ধ্রুবীয়। আমি এখানে কতটা টার্ম ইউজ করছি, দেখো এই যে রেখাটা বললাম না, এই যে রেখাটা, এই রেখাটার নাম হচ্ছে বন্ড মোমেন্ট। বন্ড, আচ্ছা বন্ড মোমেন্টের বাংলাটা কি? বন্ড মানে কি? বন্ধন। মোমেন্ট মানে মুহূর্ত নয়, মোমেন্ট মানে এখানে ভ্রামক। একে বলছি বন্ধন ভ্রামক। বন্ধন ভ্রামক। দেখো এই কাটা দাগটা কি বলতো? এই কাটা দাগটা কি? এই কাটা দাগটা হচ্ছে এই বন্ডিং পেয়ার অফ ইলেকট্রনটাকে আমি কাটা দাগ দিয়ে রেখেছি। এই বন্ড মোমেন্ট, বন্ড মোমেন্ট বা বন্ধন ভ্রামক ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর মানে কি? ভেক্টর কোয়ান্টিটি মানে ভেক্টর রাশি। হুইচ ইজ ডিনোটেড বাই এ অ্যারো। হুইচ ইজ ডিনোটেড বাই এ অ্যারো। অ্যারো দিয়ে চিহ্নিত করেছি। আমি বলি ভেক্টর রাশির মান আছে, অভিমুখ আছে তো না? নেই, আছে তো। বাই এ অ্যারো টুয়ার্ডস দা, কার দিকে থাকবে? টুয়ার্ডস দা মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। মোর ইলেকট্রো নেগেটিভ এলিমেন্ট মানে দেখো এক্ষেত্রে ক্লোরিনটা মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে বন্ড মোমেন্টের অভিমুখটা কার দিকে হয়েছে? ক্লোরিনের দিকে। তাহলে বন্ধন ভ্রামক একটা ভেক্টর রাশি যেটা একটা অ্যারো দিয়ে চিহ্নিত করা হয়, সেই অ্যারোর অভিমুখটা কার দিকে থাকবে? যে টানছে মানে মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের দিকে বন্ড মোমেন্টে থাকবে। এইখানে বলো মানে এইটা হ্যাঁ হ্যাঁ এইটার দিকে, কারণ এটা ক্লোরিন তো মাইনাস, কারণ ক্লোরিন মোর ইলেকট্রোনেগেটিভ বলে ওর দিকে ইলেকট্রনটা যাচ্ছে। নেক্সট দেখো আমি এটা বলছি, আর একটা আমি টার্ম ইউজ করবো, সেটা আছে এইটা ডাইপোল মোমেন্ট। ডাইপোল মোমেন্টের বাংলাটা হচ্ছে দ্বিমেরু ভ্রামক। ডাই মানে দ্বি, পোল মানে মেরু, মোমেন্ট মানে ভ্রামক। দ্বিমেরু ভ্রামকটাকে আমরা মিউ দিয়ে সূচিত করি। কি দিয়ে? মিউ দিয়ে। মিউ দিয়ে সূচিত করি। মিউর গাণিতিক হচ্ছে মিউ ইকুয়াল টু ই ইন্টু ডি। বলে স্যার ইটা কি? ইটা হচ্ছে আধান, দুটো আধান সৃষ্টি হয়েছে।
ডিটা কি? ডিস্টেন্স সেপারেটেড বাই টু অপোজিট চার্জেস। দুটো অপোজিট চার্জ কি, একটা প্লাস একটা, এদের মধ্যে যে দূরত্ব, দ্যাট ইজ ডি। এই দুটোর গুণফলটাকে আমরা বলছি ডাইপোল মোমেন্ট, দ্বিমেরু ভ্রামক। তাহলে দ্বিমেরু ভ্রামকটা একমাত্র যৌগিক অণুর ক্ষেত্রে থাকবে। কেন থাকবে না? যৌগিক অণুতে দুটো কি সৃষ্টি হয়েছে? পোল সৃষ্টি হয়েছে, মানে ইর মান আছে। দুটো পোল যখন সৃষ্টি হয়েছে তাদের মধ্যে দূরত্ব আছে না নেই? তাহলে ডির মানও আছে। তাহলে আমি এই ধরো মৌলিক অণুর ক্ষেত্রে কি হবে? মৌলিক অণুর ক্ষেত্রে দেখো, মৌলিক অণুর ক্ষেত্রে দেখো, মৌলিক অণুর ক্ষেত্রে কি হবে দেখো, মিউ ইকুয়াল টু ই ইন্টু ডি। হাইড্রোজেনের ক্ষেত্রে কোনো আধান সৃষ্টি হয়েছিল? হয়েছিল? আধান সৃষ্টি হয়নি, দ্যাট ইজ জিরো। আধান যখন সৃষ্টি হয়নি তখন তাদের মধ্যে কি দূরত্ব সৃষ্টি হয়েছে? হয়নি, দ্যাট ইজ জিরো। গুণফল কত? যে কোনো মৌলিক অণুর দ্বিমেরু ভ্রামকের মান জিরো, কিন্তু যৌগিক অণুর ক্ষেত্রে দ্বিমেরু ভ্রামকের মান জিরো হবে। তাহলে আমি কি সিদ্ধান্তে আসতে পারি মৌলিক অণু, দেখো মৌলিক অণু মিউ ইকুয়াল টু জিরো, যৌগিক অণু মিউ নট ইকুয়াল টু জিরো। তাহলে যে পোলার হবে তার মিউ নট ইকুয়াল টু জিরো হবে, যে নন পোলার হবে তার মিউ ইকুয়াল টু কত হবে? জিরো হবে। এই দ্বিমেরু ভ্রামকের এককটা আছে, একটাই একক, এসআই একক বলো বা তুমি বলো, এসআই একক বলতে পারো বা ব্যবহারিক একক যা বলো। এককের আধান কি? কুলম্ব, মানে আধানের একক কি? কুলম্ব। আর ডিস্টেন্সের এসআই একক কি? মিটার, কুলম্ব মিটার। এর একক হচ্ছে কুলম্ব মিটার, কুলম্ব মিটার। একে আমরা বলি, এর আর একটা নাম বলি ডিবাই, DEBY, দ্যাট ইজ ডিবাই। মাল্টিপল চয়েসে বলবে ডিবাই কার একক? ডাইপোল মোমেন্টের একক ডিবাই। বা কুলম্ব মিটার কার একক? ডাইপোল মোমেন্টের একক। আমি যে তোমাদেরকে বললাম একটা সিদ্ধান্ত, মৌলিক অণু মানেই পোলার না নন পোলার? যৌগিক অণু মানেই। এবার এমন একটা উদাহরণ দেবো, যৌগিক অণু কিন্তু নন পোলার। যৌগিক, এটাই বিশেষত্ব। ভিডিওটা ভালো করে তোমরা ফলো করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো যে এরকম উদাহরণ আছে যৌগিক অণু, অথচ তারা একটা ব্যতিক্রমী কেস। যাহাই ব্যতিক্রম তাহাই ইম্পর্টেন্ট, তাহাই পরীক্ষায় পড়ি। কেমিস্ট্রি তো পুরো এতে ভরা, মানে হচ্ছে ব্যতিক্রমে ভরা। দেখো কেমন, দেখো আমি তোমাদেরকে যে উদাহরণটা দিলাম, যে মৌলিক অণু, যৌগিক অণু কিন্তু নন পোলার, দেখো কেমন। দেখো উদাহরণটা দিচ্ছি, কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইডের গঠন অলরেডি কিন্তু আমরা আজকে গত ক্লাসে জেনে নিয়েছি তো। কার্বন ডাইঅক্সাইডের গঠন এরকম, তো ভালো করে লেখো। এইটা তো কার্বন ডাইঅক্সাইডের গঠন, এইটা তো ঠিক না ভুল? হ্যাঁ, অক্সিজেন এবং কার্বনের মধ্যে কে বেশি ইলেকট্রোনেগেটিভ? অক্সিজেন। তাহলে এদের বন্ডিং পেয়ার অফ বন্ড মোমেন্টটা কার দিকে হবে? বাহ, তাহলে এ ডেল মাইনাস হয়ে যাবে, এ কি হয়ে যাবে? এই কার্বন আর অক্সিজেনের মধ্যে, তাহলে এর বন্ড মোমেন্টটা এদিকে হবে, এ ডেল মাইনাস হয়ে যাবে, এ আরেকটা প্লাস হয়ে যাবে। ক্লিয়ার না ক্লিয়ার নয়? এবার দেখো আমি কি বলেছি, ডাইপোল হতে গেলে দুপাশে দুটো কি থাকতে হবে? দুটো অপোজিট মেরু থাকতে হবে। এখানে দেখো নেগেটিভ মেরু, অপোজিট মেরু হয়নি, দ্যাট ইজ নন পোলার। এটা একটা ব্যাখ্যা। আমি তিনটা ব্যাখ্যা বলবো, তোমাদের যেটা পছন্দ পরীক্ষা করতে পারো। দেখো এর ডাইপোল মোমেন্ট, এর যে ডাইপোল মোমেন্ট, এর ডাইপোল মোমেন্ট দুটোর মান সমান না আলাদা? কেন সমান না? এই ডাইপোল, এই যে ডাইপোল মোমেন্ট না, এই যে বন্ড মোমেন্টটা সৃষ্টি হচ্ছে কার্বন এবং অক্সিজেনের জন্য, এটাও সৃষ্টি হচ্ছে কার্বন আর কার জন্য? দুটো বন্ড মোমেন্টের মান সমান, কিন্তু পরস্পর বিপরীতমুখী হওয়ার জন্য একে অপরকে প্রশমিত করে দেয়। তোমরা ভেক্টর, ফিজিক্সে ভেক্টরে বলেছো, দুটো ভেক্টর যদি অপোজিট দিকে ক্রিয়া করে সে তাদের লব্ধি ভেক্টর যোগ করতে হয় না বিয়োগ করতে হয়? বিয়োগ করতে হয়। এক্ষেত্রে বিয়োগ করলে কি হবে? জিরো। আমি আবার ম্যাথমেটিক্যালি বলছি, দেখো এই বন্ড মোমেন্টের মান মনে করো μ1, এই বন্ড মোমেন্টের মান মনে করো μ2, পরস্পরের মধ্যে অ্যাঙ্গেল কত বলো?
দেখো রেজাল্টেন্ট ভেক্টর মিউ ইকুয়াল টু রুট ওভার মিউ 1 স্কয়ার প্লাস মিউ 2 স্কয়ার প্লাস 2 মিউ 1 মিউ 2 ইনটু cos থিটা ভেক্টর আছে না? কি আমি শুধু কেমিস্ট্রি জানি নাকি, ম্যাথও জানি এজেনি। দেখো সমান এক্ষেত্রে দেখো মিউ 1 আর মিউ 2 কিন্তু একই, কেন দুটো বন্ধুবান্ধব সমান তো, তাহলে মিউ 1 স্কয়ার প্লাস মিউ 1 স্কয়ার লিখতে পারি প্লাস 2 মিউ 1 মিউ 2 ইন cos 180 ডিগ্রি। cos 180 কত? -1 না 0 না -1 2 ইনটু 90 প্লাস 0 এই 2 ইনটু 90 প্লাস 0 সেকেন্ড কোয়াড্রেন্ট নেগেটিভ। তাহলে কি হচ্ছে আমার মিউ মাইনাস মিউ 1 এর হোল স্কয়ার আসছে তো, একদম মাইনাস হয়ে যাবে, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab a মাইনাস b হোল স্কয়ার দ্যাট ইজ 0 স্কয়ার, দ্যাট ইজ 0। আমরা তো জানি যে আমরা সিদ্ধান্তে এসেছিলাম আমরা ডাইপোল মোমেন্ট যদি 0 হয় সেটা পোলার হয় না নন পোলার হয়, যার জন্য কার্বন ডাইঅক্সাইড যৌগিক অণু কিন্তু পোলার। পরীক্ষার জন্য আমি 3টা উত্তর বললাম, একটা বললাম যে কার্বন ডাইঅক্সাইডের গঠনটা তো অবশ্যই দেখাতে হবে, এটা না লিখে 0। গঠনটা দেখানোর পরে আমাকে লিখতে হবে দুপাশে দুটো অপোজিট মেরু সৃষ্টি হয়নি তাই নন পোলার। আবার বলতে পারি দুটো বন্ড মোমেন্টের মান সমান কিন্তু পরস্পর বিপরীতমুখী হওয়ার জন্য একে অপরকে প্রশমিত করে দেয় তাই নন পোলার। অথবা অঙ্ক কোষে দেখিয়ে দিতে পারো, যেহেতু মাল্টিপল চয়েস অঙ্ক কোষে উত্তর দেখা দরকার নেই, তবে তোমার জানতে তো হবে। তোমরা হচ্ছে যখন নিট পরীক্ষা দেবে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স দেবে, সেক্ষেত্রে তো এগুলো তোমাদের তো জানতে হবে ডিটেলসে। ক্লিয়ার হলো? সালফার ডাইঅক্সাইড দেখো, সালফার ডাইঅক্সাইড পোলার না নন পোলার? সালফার ডাইঅক্সাইড পোলার না নন পোলার? দেখো সালফার ডাইঅক্সাইড গঠনটা এরকম, তাই তো? ভালো করে দেখো, সালফার আর অক্সিজেনের মধ্যে কে বেশি ইলেকট্রোনেগেটিভ? বন্ড মোমেন্ট এদিকে, এর বন্ড মোমেন্ট সবসময় মনে রাখবে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের বন্ড মোমেন্ট সর্বদা উপর দিকে, এবার এই দুটো বন্ড মোমেন্টের মান সমান, তাহলে এটা ধরো মিউ 1 এটা ধরো মিউ 2, তাহলে একই দিকে ক্রিয়া করছে মানে কত ডিগ্রিতে? 112। কিন্তু আমি তো সেটা তো 112, কিন্তু একটা এক্ষেত্রে দুটো ভেক্টর যদি তুলনা করি এদের মধ্যে অ্যাঙ্গেলটা 112 বলছে, 112 ধরলাম, আমি 120 ধরে নিলাম। নিলে কখনো কি রেজাল্টেন্ট ভেক্টর কি 0 হবে? মিউ 1 মাইনাস মিউ 2 কি 0 হবে? প্লাস হয়ে যাবে, তখন একই দিকে ক্রিয়া করছে, একই দিকে ক্রিয়া করলে কি হয়? প্লাস, দ্যাট ইজ নট ইকুয়াল টু 0। তাহলে পোলার না নন পোলার? বোঝা গেল? এবার দেখো BCl3 এর গঠনটা দেখো তো, BCl ভালো করে লক্ষ্য করো। তোমরা পড়েছো কিনা জানি না যে ভেক্টরের ত্রিভুজ সূত্র পড়েছো? ত্রিভুজের দুটি বাহু দ্বারা যদি দুটো ভেক্টরকে মানে ওইদিকে সূচিত করা যায়, তৃতীয় বাহুটা তার লব্ধি ভেক্টরের মান এবং অভিমুখকে নির্দেশ করবে। তাহলে এই দুটো এর বন্ড মোমেন্ট এদিকে, এর বন্ড মোমেন্ট এদিকে, এর বন্ড মোমেন্ট কোন দিকে? উপর দিকে। তাহলে এই দুটোর রেজাল্টেন্ট ভেক্টর এই দিকে হচ্ছে আর এর ভেক্টরটা কোন দিকে হচ্ছে? উপর দিকে। দুটা যদি বিপরীতমুখী হয় কি হয়? যোগ হয় না বিয়োগ হয়? হ্যাঁ, বিপরীতমুখী যোগ হয়, বিয়োগ হয়। তাহলে মিউ ইকুয়াল টু মিউ 1 মাইনাস মিউ 2 দ্যাট ইজ নিয়ার অ্যাবাউট 0। 0 হলে কি হবে? তাহলে BCl3 মৌলিক না যৌগিক অণু? তাহলে এটাও একটা উদাহরণ যৌগিক অণু, কিন্তু তার হচ্ছে নন পোলার। ভুরি উদাহরণ আছে, আরো দিচ্ছি ভুরি উদাহরণ আছে। দেখো CCl4 গঠন তো আমরা অলরেডি সংকলনে জেনেছি, চতুস্তলাকার। দেখো ভালো করে দেখো, এর বন্ড মোমেন্ট এদিকে, এর বন্ড মোমেন্ট এদিকে, এর বন্ড মোমেন্ট এদিকে, এর বন্ড মোমেন্ট উপর দিকে। ভালো করে লক্ষ্য করো, এই তিনটে একই দিকে তো, তাহলে এদের রেজাল্টেন্ট যোগ হবে, মনে করো মিউ 1, আর একটা কোন দিকে? দ্যাট ইজ মিউ 2। একই দিকে ক্রিয়া করছে না অপোজিট দিকে ক্রিয়া করছে? যোগ হবে না বিয়োগ হবে? তাহলে মিউ ইকুয়াল টু মিউ 1 মাইনাস মিউ 2 দ্যাট ইজ নিয়ার অ্যাবাউট 0, দ্যাট ইজ নন পোলার। এটা ক্লিয়ার না ক্লিয়ার নয়?
এবার দেখো CH3 CH3 কেন্দ্র পরমাণুকে CH দুটো হয় কোন পরিবারে বাবা দুটো হয় নি একটা কার্বন দেখো CH Cl 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 কোন দিকে হবে এদিকে 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 কার্বন আর হাইড্রোজেনের মধ্যে কে বেশি ইলেকট্রোনেগেটিভ এটা কোন দিকে হবে এই তিনটা কোন দিকে কাজ করছে এদের রেজাল্ট্যান্ট μ1 যোগ হলো এটা কোন দিকে কাজ করছে দুটো ভেক্টর একই দিকে ক্রিয়াশীল যোগ হবে না বিয়োগ হবে যোগ হবে তাহলে μ = μ1 + μ2 দ্যাট ইজ নট ইকুয়াল টু 0 নট ইকুয়াল টু 0 হলে পোলার না নন পোলার হয় পরীক্ষায় ওরকম থাকবে ক্লোরোফর্ম এবং কার্বন টেট্রাক্লোরাইড বলে কে পোলার কে নন পোলার আবার দেখো NH3 অ্যামোনিয়া পোলার না নন পোলার আলোচনা করবো অ্যামোনিয়া গঠন তোমরা জানো H H H আর একটা নিঃসঙ্গ আছে তো নাইট্রোজেন এবং হাইড্রোজেনের মধ্যে কে বেশি ইলেকট্রোনেগেটিভ বাহ ফ্যান্টাস্টিক এটা আর নিঃসঙ্গ সবসময় কোন দিকে বলেছিলাম হ্যাঁ উপর দিকে তাহলে এই তিনটা একই দিকে না উপর দিকে তাহলে রেজাল্ট্যান্ট μ1 যোগ হয়ে গেল আর একটা μ2 উপর দিকে যোগ হবে না বিয়োগ হবে তাহলে μ = μ1 + μ2 দ্যাট ইজ নট ইকুয়াল টু 0 দ্যাট ইজ পোলার এবার দেখো NF3 কে দেখো NF3 এখানে দেখো F নিঃসঙ্গ ইলেকট্রন জোড় হ্যালো কোন দিকে ফ্লোরিন তো সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ নিঃসঙ্গ উপর দিকে এই তিনটা একই দিকে না উল্টা দিকে হচ্ছে না এই তিনটা একই দিকে এদের লব্ধি μ1 যোগ হবে এটা উপর দিকে μ2 একই দিকে না উল্টা দিকে কি করছে যোগ হবে না বিয়োগ হবে তাহলে μ1 - μ2 দ্যাট ইজ নিয়ার অ্যাবাউট 0 নন পোলার বোঝা গেল তাহলে পোলারিটি সম্পর্কে তোমার একটা আইডিয়া দেওয়া হলো তোমরা এইগুলো ভালো করে রপ্ত করো খাতায় প্র্যাকটিস করো এবং তোমরা নিজেরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে আরো বেশি বেশি করে শেয়ার করবে তাদেরকে সাবস্ক্রাইব করতে বলবে পরবর্তী ক্লাসে আমি হাইড্রোজেন বন্ডিং নিয়ে আলোচনা করব হাইড্রোজেন বন্ডিং নিয়ে আমি আলোচনা করব ততক্ষণ তোমরা এটা রপ্ত করতে থাকো পরের ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে